রাম জন্মভূমি নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে, এবং বিতর্ক তৈরির মূলে হচ্ছে যে আমাদের রাজ্যের একজন অত্যন্ত বিখ্যাত গায়ক, জীবনমুখী গানের নচিকেতা, তিনি বললেন যে রাম জন্মভূমি নিয়ে নাকি প্রচুর ধাস্তামো চলে এবং কোনো ধর্মের বিষয় নয়, এটা নাকি পলিটিক্যাল প্রোপাগান্ডা। যদি রামকে বিশ্বাস করতে হয় তাহলে তো বেশি অথেন্টিক হলেন দশরথ, তাকে নিয়েই আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, রামকে নিয়ে নয়। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, নচিকেতা তাহলে গান শুনতে গেলে নচিকেতার বাবার থেকে নিশ্চয়ই সঙ্গীত শিল্পা, ওনার যে পিতা রয়েছেন তার থেকেই বোধহয় আমাদের সঙ্গীত জানা উচিত নাকি, মানে সেই ধরনের যুক্তি তো নচিকেতা চক্রবর্তী দিলেন, আমার অন্যতম প্রিয় গায়ক। এবং আমরা দেখেছি যিনি গানের মধ্যে দিয়ে দুর্নীতি, কয়লা চুরি, অমুক তমুক হ্যান ত্যান নিয়ে কথা বলেন, তিনি কিন্তু এই চোর তৃণমূলের যাবতীয় সভা সমিতিতে গান গান এবং তাদের আলোকিত হয়ে তাদের সঙ্গে মিশে থাকেন। পশ্চিমবঙ্গের শিল্পী লেখক যারা একটা সময় অনেক বড় বড় কথা বলতেন অন্যায় নিয়ে, দুর্নীতি নিয়ে, অপশাসন নিয়ে, চুরি নিয়ে, জোচ্চুরি নিয়ে, তারা যে কোনো কারণেই হোক না কেন তৃণমূলের থেকে নিশ্চয়ই কোনো না কোনো করুণা, বরদান ইত্যাদি প্রভৃতি পাওয়ার পরে সিদ্ধানাটি পটাস করে খুলে বাড়িতে রেখে এসে জ্যাকেট ট্যাকেট পরে দাঁড়ান মঞ্চে, এবং তৃণমূল যাতে খুশি হয়। আমি জানি না ওনাদের কি দায়, যদি সত্যি ওনাদের সিদ্ধানা থেকে থাকে তাহলে নচিকেতা চক্রবর্তী আমার খুব প্রিয় গায়ক, বা আরও একজন প্রিয় খেলোয়াড় আছেন, তো যাই হোক, এনাদের একটা নিশ্চয়ই দায় হয়ে গেছে। এনারা যা অর্জন করেছেন কোনো রাজনৈতিক দলকে তেল মাখিয়ে করেন। আমি একজন শিল্পী, রুদ্রনীল ঘোষের অভিনেতা হিসেবে যদি এইটুকুও নাম থাকে, সেটা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তির জন্য হয়নি। আমি পরিশ্রম করেছি, আমাদের যারা মানুষ তারা দেখেছেন, শুনেছেন, আশীর্বাদ করেছেন, তাই আমি এইটুকু জায়গায় এসে পৌঁছতে পেরেছি, বা বাকি সবাই তাই। তাই কোনো রাজনৈতিক দলের অনুকম্পা আমাদের প্রয়োজন নেই বেঁচে থাকবার জন্য। এখন নচিকেতা চক্রবর্তী নিশ্চয়ই এটা রয়েছে যে কারণে উনি তৃণমূলের বিরুদ্ধে আজ অবধি একটাও কোনো কথা বলেন না, এবং তৃণমূলের ক্ষেত্রে যারা অস্বস্তির কারণ বা তৃণমূলের যারা বিরোধিতা করছে, চোখে আঙুল দিয়ে চোর বলে দিচ্ছে, তাদের দিকে যে ভোটটা চলে যাচ্ছে ধীরে ধীরে, সরে গেছে যে ভোট, সেটাকে আটকাবার জন্য প্রায় তৃণমূল মুখপাত্রের মতো হঠাৎ করে রাম ঠাকুরকে নিয়ে এতদিন পর নির্বাচনের আগে আমাদের প্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী শ্রী রামচন্দ্রকে ছোট করে কথা বললেন। মামলা হতে পারে নিশ্চয়ই, এটা ধর্মীয় ভাবাবেগে হাত দেওয়া। নচিকেতা চক্রবর্তী তিনি ঈশ্বরে বিশ্বাস নাই করতে পারেন, নাস্তিক হতেই পারেন, যদিও তার পদবী চক্রবর্তী। আমি জানি না, আমি তো ওনাকে খালি গায়ে দেখিনি, বুকে পইতে আছে কিনা আমি তাও জানি না। যেমন সীতারাম ইয়েচুরি, এমন সাংঘাতিক, তারা সেকুলার নামের আগে থেকে সীতা রাম বাদ দিতে পারলেন না এভিডেভিট করে। আমার দেশে তো আইন ছিল, এবং পারেননি বলেই পরিষ্কার তার টাইটেলটিতেই উল্লেখ হয়ে গেছে তার ইয়ে চুরি হয়ে গেছে। খারাপভাবে নেবেন না, আমি ব্রেনের কথা বলছি। ঠিক তেমনই নচিদার কাছ থেকে এই ধরনের কথাবার্তা শোনা, আর ঠিক তেমনই একজন সম্মানীয় খেলোয়াড়ের এই একই রকম গা ঘেঁষাঘেঁষি করা, তাতে কিন্তু কোথাও একটা প্রমাণ হয়ে যাচ্ছে কোনো একটা প্রাপ্তিযোগ রয়েছে বা দায়বদ্ধতা রয়েছে, যে কারণে তারা তৃণমূলের চুরি জোচ্চুরির অন্যায়ের বিরুদ্ধে একটাও কথা বলছেন না। আগুন পাখির আগুন নিভে গেছে, এবং তৃণমূলকে যারা অস্বস্তিতে ফেলে, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যি কথা বলে দিচ্ছে, তাদের দিকে যাতে মানুষ না চলে যায়, ওই কুণালবাবুর মতোই কোনো একটা কাজ করছেন স্টেজে দাঁড়িয়ে, হতেই পারে তার ইচ্ছা। রাম মন্দিরের উদ্বোধনে যাবেন কি, এই প্রশ্ন করতেই প্রচণ্ড ক্ষেপে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নামে কেন তার এত আপত্তি? আমি দেখুন, সেটা হচ্ছে যেমন, না রাম নামে আমি বুঝতে পারি না। বেসিক্যালি উনি তো কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে বড় হয়েছেন, তা ওনার নজরটা একটুখানি আলাদা। উনি তো নিজেকে বলেন পাহারাদার বলে পশ্চিমবঙ্গের ঠিক মানুষের যা যা চুরি হয়েছে, যাতে না গৃহস্থ জেগে ওঠে, উনি চোরেদের হয়ে পাহারাদারিটা করেছেন, এ প্রমাণিত। কিন্তু আমি দেখেছি রাম নামে ওনার আপত্তি কি আদপেই আছে আমি জানি না।
যদি তাই হতো পশ্চিমবঙ্গবাসীর কারোরই থাকবার উচিত নয়। যদি রাম নামে আপত্তি থাকতো তো তাহলে সিপিআইএম তো সীতারাম ইয়েচুরিকে দল থেকে বার করে দিত, বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি কদিন আগে নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএমের পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের খুন করে গেছেন, রক্তাক্ত করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাতে রক্ত লেগে রয়েছে পঞ্চায়েত ইলেকশনের, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্ব সীতারাম ইয়েচুরির সঙ্গে চা খেতে খেতে, বেশ আনন্দে কফি খেতে খেতে, খাবার খেতে খেতে মিটিং করে গেছেন, আমরা তো দেখতে পেয়েছি। তাতে তো তার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা তো হয়নি আরও অন্য অনেকগুলো ঘটনায়, যে রামকৃষ্ণ দেব, তার নামের আগে তো রাম রয়েছে, সেই রামকৃষ্ণ দেবকে রাজনৈতিক কারণে বারবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজরা রয়েছেন শ্রদ্ধেয়, যা শুধুমাত্র ভোটের কারণেই মাঝে মাঝেই তাদের কাছে যাওয়া, সেখানে কই তো রামকে তিনি বঞ্চিত করতে পারেননি, সম্ভব তো নয়। আমাদের মাটিতে রাম রয়েছে, সাধক রামপ্রসাদ রয়েছে, ঠিক আছে, মানে কাকে ছেড়ে কার কথা বলবো? আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য সব জায়গা থেকেই তো রাম রয়েছে, রামচন্দ্রের পুজো রয়েছে, মা দুর্গা রয়েছে, তো অস্বীকার করতে পারা যায় না। উনি এই রামেরই সাহায্যে, উনি দেখুন কংগ্রেসের সাহায্য নিয়ে বড় হয়েছেন, কংগ্রেসকেই বলেছিলেন পচা ডোবা, তারপর কংগ্রেসের হাত ধরতে গেছেন। উনি অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একসময় সাহায্য নিয়েছেন, মন্ত্রিসভায় ছিলেন, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, তারপর আবার বিজেপি কর্মীদের খুন করবার জন্য তৃণমূলকে নামিয়ে দিয়েছেন। আবার যে সীতারাম ইয়েচুরির সঙ্গে চা কফি খেতে গিয়ে হা 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 করে হাসছেন, আনন্দ করে মিটিং করছিলেন, জোটের নামে ঘোট, ইন্ডির নামে পিন্ডি, পিন্ডি চটকে গেছে। তো যাই হোক না কেন, উনি আসলে কারুর নয়, উনি ওনার যেটা প্রয়োজন ঠিক সেই ক্ষেত্রে উনি যাকে কাল গালাগাল দিলেন, কংগ্রেসকে পচাডোবা বললেন, উনি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পায়ে পড়তে 5 মিনিট নেন না। এরপর উনি কার পায়ে পড়বেন? যে সিপিএম তার কর্মীদের নাকি খুন করে গেছে, সেই সিপিএমের সঙ্গেও হাত ধরতে সময় লাগে না। আমি সিপিএম এবং কংগ্রেসকে বলবো না, কারণ তাদের যে কোনো চরিত্রই নেই, তারা প্রমাণ করে দিয়েছে। যেহেতু প্রসঙ্গান্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এলো, তাই বললাম। তিনি ক্ষমতায় থাকতে চান, তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকতে চান, যাতে দিল্লি থেকে মানুষের ট্যাক্সের টাকা যা গচ্ছিত রেখেছে সত্যিকারেরই চৌকিদার আমার দেশের নরেন্দ্র মোদীজি, তিনি যে টাকাটা পাঠাচ্ছেন, পশ্চিমবঙ্গের চেয়ারে ক্ষমতায় থাকলেই 12 বছর ধরে যা যা চুরি করে গেছেন, আর যা যা বেরোচ্ছে, জব কার্ডের থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, আবাস থেকে শুরু করে, যা যা ভুয়ো টাকা যেগুলো মানে চুরি করে গেছেন, সেগুলোই প্রমাণিত হয়ে যাচ্ছে। তো দিস ইজ ভেরি নর্মাল। তো তাই উনি রেগে যাচ্ছেন, ক্ষমতা চলে যাওয়ার দেখতে পাচ্ছেন। আর ক্ষমতায় চেয়ারে তৃণমূলের শাসক হয়ে থাকা মানেই আরও টাকা, আরও টাকা, আরও টাকা। উনি টাকা চলে যাওয়ার ভয়েতে রেগে গেছেন। শ্রীরামের ওপরে রাগ করে কে রাগ করতে পারে? শ্রীকৃষ্ণের ওপরে কে রাগ করতে পারে? কেউ তো রাগ করতে পারে না। রাম মন্দিরের উদ্বোধনের ইস্যুতে তৃণমূলের কি ভাবনা, সে নিয়ে যখন তৃণমূলের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়, তখন কুণাল ঘোষ সোজাসাপটা জবাব দেন যে রামচন্দ্রকে আমরা সকলেই শ্রদ্ধা করি, তাকে নিয়ে কোনো রকম আমাদের বক্তব্য নেই, কিন্তু তাকে ভোটের এজেন্ট হিসেবে ব্যবহার করা নিয়ে আমাদের আপত্তি আছে। রামচন্দ্রকে যদি মার্কেটিংয়ের জন্য মানে প্রজেক্ট করা হয়, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, সেটা আবার এসে বললাম যে কুণালবাবুর মানসিক যন্ত্রণা চলছে। এই সময় কুণালবাবু কাকে কি বলছেন আমি জানি না, তো তাই এই ধরনের কথাবার্তা বলেছেন। রামচন্দ্রকে নিয়ে ভারতবর্ষে প্রচুর মানুষ, অধিকাংশ মানুষই আছেন যারা 365 দিন তাঁর পুজো করেন। রামচন্দ্র, মা সীতা বা হনুমানের পুজো আমার দেশে আজকে থেকে নয়, আদি অনন্ত থেকে হয়ে আসছে। এবং ভারতীয় জনতা পার্টি, আমরা সারাক্ষণ বলি যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। এই রাম রাজত্বের প্রতিষ্ঠা বা রাম রাজ্যের কনসেপ্টটাই হচ্ছে যেখানে রাজা থাকবেন
কিন্তু সেই রাজা মুকুটহীন, তার কাছে প্রজারা গচ্ছিত রাখবেন তাদের যাবতীয় সম্পদ। রাজা যার সামান্যটুকুও ভোগ করবেন না, তিনি ওই সেবাদাস হিসেবে শুধুমাত্র তার পাহারায় থাকবেন। সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত পেশার মানুষের পাহারাদার হওয়াই হচ্ছে রাজা, এবং রাম রাজার সবথেকে বড় উদাহরণ। তাই সেখানে বিজেপি রোজই রামচন্দ্রকে নিয়ে কোথাও না কোথাও যে কোনো কার্যক্রম তারা করেন, ভোট এলেও কি, থাকলেও কি, না থাকলেও কি। বরং আমরা বলতে পারি যে জগন্নাথ দেবের মন্দির, মিথ্যে মন্দির, পুরী থেকে নাকি রেপ্লিকা করে তুলে নিয়ে এসে, নাকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যে বচন বলছেন দীঘায় করছি, ওখানে জগন্নাথ দেবের মূর্তি আসতে পারে, মূর্তির ভেতরে প্রাণ থাকবে না। কারণ যার যেখানে জায়গা তিনি সেখানেই রয়েছেন। তাই রামচন্দ্রের যে মন্দির ওপেনিং, তা তো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় এবং নির্দেশে হয়েছে। আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেই রায়কেও স্বাগত জানিয়ে তারা মেনে নিয়েছে। তাই এই সমস্ত বাজে অযৌক্তিক বকা লোকজন যাদের মানসিক কষ্টে রয়েছে, তাদের কথা তুলে প্রশ্ন জিজ্ঞাসা করলে দর্শক যারা শুনছেন, ওখানেও প্রচুর পণ্ডিত মানুষ রয়েছেন, অভিজ্ঞ মানুষ রয়েছেন যারা আমাদের কথা শুনছেন, তাঁদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট।